লেখিকা মনোবীণা চট্টোপাধ্যায়ের ঘুঙুর। শুভ্রর সাথে আমার আলাপ হয়েছিল একটা নাচের ফাংশনে, যেখানে আমি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের সুরূপা হয়েছিলাম। শুভ্র ওর এক বন্ধুর অনুরোধে তার বান্ধবীর নাচের অনুষ্ঠান দেখতে এসেছিল, যেখানে বান্ধবীটি হয়েছিল কুরূপা আর আমি সুরূপা। অনুষ্ঠানের শেষে শুভ্র ওর বন্ধুর সাথে এসেছিল গ্রিন রুমে। সংঘমিত্রা আমাকে ওদের সাথে আলাপ করিয়ে দিয়েছিল। শুভ্রর চোখে সেদিন মুগ্ধতা দেখেছিলাম। অনাত্মীয় পুরুষের মুগ্ধ দৃষ্টি যে এত সুখকর হতে পারে সেই প্রথম জেনেছিলাম। শীততাপ নিয়ন্ত্রিত গ্রিন রুমে দাঁড়িয়ে কেঁপে উঠেছিল আমার সারা শরীর। সেদিন ওরা যখন চলে যাচ্ছিল, শুভ্র বারবার পিছন ফিরে আমাকেই দেখছিল। সংঘমিত্রা পেটে খোঁচা মেরে বলেছিল, কেয়া কুচকুচ হুয়া। তারপর আর কি যেমন হয়, সংঘমিত্রার থেকে ফোন নম্বর চালাচালি, শুভ্রর প্রপোজাল, বছর দুয়েক চুটিয়ে প্রেম, তারপর যথারীতি বিয়ের পিঁড়ি। এর মধ্যে একাধিক নাচের অনুষ্ঠান আমি করেছি, বেশ কিছু অনুষ্ঠান লিড করেছি, পরিচালনা করেছি। বলা বাহুল্য, এর সবকটাতেই শুভ্র উপস্থিত ছিল। শুভ্রর বাড়ি থেকে যেদিন আমাকে দেখতে এসেছিল, আমি ওর মা বাবাকে জানিয়েছিলাম নাচই আমার ধ্যান জ্ঞান, আমার সাধনা, আমার জীবন। সবটাই জানতো ওরা। তখন শুভ্র বা ওর বাবা মা কেউই কোনো আপত্তিও করেননি। তা সত্ত্বেও বিয়ের পরই কেন জানি না আমার নাচের তালিমে ওদের অসুবিধা হতে শুরু করলো। দিন শেষ আর রাত শুরু, এই সন্ধিক্ষণটাই ছিল আমার নাচের তালিমের শ্রেষ্ঠ সময়। এ সময় আমি সবচেয়ে বিভোর হয়ে নাচতে পারতাম, কিন্তু ছুটির দিনের বিকেলগুলোয় যখনই আমি পায়ে ঘুঙুরটা বাঁধতে যেতাম আমার বরের, তখনই আমাকে আদর করতে ইচ্ছে করত। প্রথম প্রথম আমার ভালোই লাগতো, কিন্তু আস্তে আস্তে আমি অন্যরকম কিছু আঁচ করতে শুরু করলাম। আমার নাচের সময় হলেই আমার শাশুড়ি মায়ের চা খেতে ইচ্ছে করত, শ্বশুর মশাইয়ের নিদ্রা ভঙ্গ হতো, বরের তখনই আমাকে নানা ছুতোয় প্রয়োজন। আমি তবু সবটা মানিয়ে নিয়ে চেষ্টা করছিলাম নাচটাকে চালিয়ে যাওয়ার। খুব অসুবিধা হচ্ছিল, তবুও। শুভ্রকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসা, এই একটা শব্দ কত অন্যায় উৎপীড়নকে যে ক্ষমা করে দিতে পারে অম্লান বদনে। আমি একটা নাচের স্কুলে নাচ শেখাতাম, নাচ ছিল আমার প্যাশন। বিয়ের পর যেদিনই আমার ক্লাস থাকতো সেদিনই আমার শাশুড়ি মায়ের বিভিন্ন রকম রান্না করার ইচ্ছে হতো, আর আমাকে রান্নাঘরে তার প্রয়োজন হতো। আমি তবু সবটা ম্যানেজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু পদে পদে নানা বাধা এসে আমার পথ রোধ করে দাঁড়াতো। কোনোদিন রান্না, কোনোদিন বাজার, কোনোদিন বরের কোনো এনগেজমেন্ট, যা হোক করে যদি আটকে দেওয়া যায় আমার যাওয়াটা আর কি। এইভাবে বেশ একটু কামাইও হয়ে যাচ্ছিল আমার নাচের স্কুলে। এর মধ্যে নাচের স্কুলটি যার তৈরি, সেই ম্যাডাম একদিন আমায় বেশ একটু মিষ্টি করে ভর্ৎসনাই করলেন। আমার জন্য স্কুলে ছাত্রীদের নাচের কন্টিনিউটি নষ্ট হচ্ছে, এতে ওদের নাচের পরীক্ষা দিতে অসুবিধা হতে পারে। আমার দোষে যে কিছুই হয়নি তার বোঝাতাম কি করে। চোখে খুব জল আসতো, প্রাণপণে সেই জল মুছে প্যাশনটা চালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। শুভ্র আমাকে নাচের অনুষ্ঠানে দেখেই পছন্দ করেছিল। শুভ্র জানতো নাচই আমার জীবন। তাও, আচ্ছা, মানুষকে বিশ্বাস করা কি পাপ? অথচ কি অদ্ভুত জীবনের দাবি। আমার স্বপ্ন তিলে তিলে মরছে, অথচ আমাকে হাসি মুখে সব মেনে নিয়ে সংসারের সমস্ত চাহিদা পূরণ করে যেতে হবে অবিরত। সেদিন ছিল আমাদের নাচের স্কুলের বার্ষিক উৎসব। বেশ কয়েক মাস ধরে মেয়েদের নাচ তোলাতে তোলাতে আমরা হিমশিম। ওই দিন স্কুলের ছাত্রছাত্রীদের সাথে আমরা দিদিমণিরাও স্টেজ শেয়ার করতাম। আবার আমাদের দিদিমণিদেরও আলাদা পারফরমেন্স হতো। হল বুক হয়ে গেছে, টিকিট বিলি করা হয়ে গেছে। গত 1 মাস ধরে নাচের স্কুলে একেবারে সাজো সাজো রব। একেবারে ছোটদের আমরা দিদিমণিরাই সাজিয়ে দিতাম, আর বড়দের জন্য ড্রেসার আসতো বাইরে থেকে। আমার উপরে প্রতি বছরের মতোই সে বছরও বেশ কিছু দায়িত্ব ন্যস্ত ছিল। কিন্তু সেদিনই কাকতালীয়ভাবে আমার শাশুড়ি মা বাথরুমে পড়ে গেলেন। আমার যাওয়া হলো না। আমি রেডি হচ্ছিলাম, হঠাৎ বাথরুমে হুড়মুড় করে পড়ে যাওয়ার শব্দ। আমরা ছুটে গেলাম। আমার দেরি হয়ে যাচ্ছিল। খানিকটা ধাতস্থ হলে পর শুভ্রকে বললাম, তুমি থাকো মায়ের কাছে, আজ অ্যানুয়াল ফাংশন, আমাকে যেতেই হবে, তবে তাড়াতাড়ি ফিরে আসব। শুভ্র বলল, আজকেও মুজরা করতে যেতেই হবে?
হল ভর্তি দর্শকের সামনে শরীর দোলাতে না পারলে আর চলবে কেন? যাও যাও, ভালোই আছো, কর্তব্য কর্ম তো কিছু নেই। এ কথার পর আর যেতে পারিনি। সেদিনের প্রোগ্রাম কেমন হয়েছিল আমার আর জানা হয়নি। আমি ওই স্কুলে তারপর আর যাইনি। নাচ আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলাম। আমার ঘুঙুর জোড়া লাল মখমলে জড়িয়ে প্রণাম করে আলমারির লকারে তুলে রেখেছিলাম। মাঝে মাঝে কেউ না থাকলে লকার খুলে লাল মখমল জড়ানো ঘুঙুরটায় আলতো হাতে পরম মমতায় হাত বোলাতাম। কিন্তু পায়ে বাঁধবার মতো মনের জোর আর সংগ্রহ করতে পারিনি। যে ঘুঙুর আমার পায়ে কথা বলতো, সেই ঘুঙুর নিস্তব্ধ হয়ে গেল এক লহমায়। আমাদের বাড়িতে আর কোনোদিন ঘুঙুরের শব্দ শোনা যায়নি। আমি ঘোরতর সংসারী হয়ে উঠলাম। সংসারের চাপে অনেক মেয়েকেই তার প্যাশন জলাঞ্জলি দিতে হয়। এ কিছু নতুন কথা নয়। মনকে প্রবোধ দিতাম, শুভ্রকে তো আমি ভালোবাসি, ভালোবাসলে আত্মত্যাগ করাটাই দস্তুর। কিন্তু এই আত্মত্যাগটা একতরফাই বা হবে কেন? সে প্রশ্নকে মনের কোণায় কখনো উকি দিতেও দিইনি। শুভ্র এবং ওর বাবা মা সবকিছু জেনেও কেন এমন করলেন, এই ক্ষোভ মনে সুপ্ত ছিল ঠিকই, কিন্তু সংসারে ভালো বউয়ের তকমা পেতে গেলে কোনো পাল্টা প্রশ্ন করতে নেই। আমি শুভ্র এবং আমার নাচের মধ্যে শুভ্রকেই বেছে নিলাম। দুটোর মধ্যে একটাকেই বা বেছে নিতে হবে কেন, এ প্রশ্ন ঠোঁটের ডগা থেকেই ঢোক গিলে নিয়েছিলাম। কারণ ওই যে বললাম, ভালো বউ হতে গেলে কোনো প্রশ্ন করতে নেই। আমি ভালো বউ হয়ে ওঠার চেষ্টা করতে গেলাম। মনে করলাম শুভ্রই আমার সমস্ত ক্ষতর প্রলেপ। নাচ বিসর্জন দিলে শুভ্র তো আমায় ভালোবাসবে। আর হচ্ছিল তাই। নাচ ছেড়ে দেওয়ার পর আমার স্বামীর আমার প্রতি অকারণ বিরক্ত হয়ে পড়ার মাত্রাটাও কমতে লাগলো। আর আশ্চর্য রকম ভাবে আমার শাশুড়ি মায়েরও হঠাৎ হঠাৎ বিভিন্ন রকম নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছেটাও কমে গেল। শ্বশুর মশাইয়েরও আর বিকেল হলেই চা তেষ্টাও পেত না। এই অদ্ভুত সমাপতন আমি লক্ষ্য করলাম বটে, কিন্তু গায়ে মাখলাম না। হঠাৎ করেই কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই আমি ভালো বউ হয়ে গেলাম। শ্বশুর শাশুড়ি আমার উপর ভীষণ প্লিজড। বরের মেজাজও বাড়াবাড়ি রকমের ভালো। আগে আমি যাই রান্না করতাম কারোরই ঠিক ভালো লাগতো না। শাশুড়ি মা বলতেন, রান্নায় বৌমার মন নেই, কখন রান্নাঘর থেকে বেরিয়ে পায়ে ঘুঙুর বাঁধবেন, অষ্টপ্রহর কেবল সেই চিন্তা। অথচ ওই রান্নাটাই আমি খেয়ে দেখতাম, তেমন খারাপ কিছু হয়নি, বরং বেশ ভালোই। তা সত্ত্বেও কেন যে ওরা এমন বলেন আমি ভেবে পেতাম না। অথচ আমার নাচ ছাড়ার পর সাধারণ ডাল তরকারিও চেটেপুটে খেত সবাই। বিন্দুমাত্র খুঁত কেউ ধরতো না। ঘরের বউয়ের নাচ করা আর নাচ না করায় সংসারে যে এমন পার্থক্য হতে পারে, এ যেন সত্যি ভাবনার অতীত। যাই হোক, আমি যত্ন করে সংসারটাই করতে লাগলাম। সংসারে তারপর কোথাও আর কোনো অশান্তি নেই। আগে সবাই আমার ঠিক ভুল সব রকম কাজেই বিরক্ত হতো। নাচ ছাড়ার পর ভুল করলেও তেমন কিছু বলতো না। এমনকি হঠাৎ করে আমি যেন আবার আমার পুরনো শুভ্রকে ফিরে পেলাম। চারিদিকে এত শান্তি, তবু মনের মধ্যে কোথাও যেন একটা কি অস্বস্তি, কি একটা কাটা অষ্টপ্রহর খচখচ করত। আমার সাধনার বিনিময়ে আমাকে এই শান্তি কিনতে হয়েছে। আমার পা আর তালে তালে মাটিতে পড়ে না। কোথাও গান হলে কি কোথাও একটু সুর বাজলেই আমার পা আগে নেচে উঠত। এখন কোথাও সুর শুনলে সাবধানে এড়িয়ে যাই, সতর্কভাবে প্রতিরোধ করি শরীরের দোলায়িত ছন্দ। নিজের পা দুটোকে শাসনে রাখি, কোথাও এতটুকু বেচাল হতে দিই না। অনেক কষ্টে, অনেক রক্তক্ষরণের বিনিময়ে এই সাংসারিক সুখটুকু আমাকে কিনতে হয়েছে। সাবধানে জমিয়ে রাখি, ভয় হতো একটা সব সময়ে। একদিন শুভ্র অফিস থেকে ফিরে আমার হাতে দুটো এনজেপির টিকিট দিল, দেখে আনন্দে লাফিয়ে উঠি আমি। সামনে আমাদের দ্বিতীয় বছর বিবাহ বার্ষিকী। বিয়ের পরে ঠিক করে হানিমুনও হয়নি আমাদের। প্রথম বছর বিবাহ বার্ষিকীও অশান্তিতেই কেটেছে। এই বছর আমরা দুজন বেড়াতে যাব পাহাড়ে। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পাহাড়ের কোলে আমরা বিবাহবার্ষিকী পালন করব।
আনন্দে আমার চোখে জল আসছিল। কোনো রকমে সামলে ব্যাগ গোছাতে লেগে গেলাম। শুভ্র পেছন থেকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে চুমু খেয়ে বলল, তুমি খুশি তো আহেলি? ধাক্কা খেলাম। খুশি? হ্যাঁ, নিশ্চয়ই খুশি। 3 বছর বয়স থেকে নাচ শিখেছি। আমার 21-22 বছরের নিরবিচ্ছিন্ন সাধনা এক লহমায় বিসর্জন দিয়েছি। তার বদলে গ্যাংটকে বিবাহবার্ষিকী পালনের সুযোগ। খুশি বই কি, খুব খুব খুশি আমি। গ্যাংটকে শুভ্রর সাথে আদরে আবদারে আনন্দে কাটলো কদিন। বিবাহবার্ষিকী রাতে 2 বোতল লোকাল বিয়ার খেয়ে শুভ্র বলল, বিয়ের আগের মতো আমাকে আজ তোমার নাচ দেখাবে? বহুদিন তোমার নাচ দেখিনি। আমি যথাসম্ভব শান্ত স্বরে বললাম, আমি নাচ ছেড়ে দিয়েছি শুভ্র। শুভ্র জড়ানো গলায় বলল, বাইরের 5টা লোক তোমাকে নাচতে দেখবে এ আমার ভালো লাগে না আহেলি। মনে হয় লোকগুলো তোমার নাচ দেখছে না, তোমার শরীর গিলে খাচ্ছে। তোমার শরীর তো শুধু আমার দেখবার কথা, তাই না আহেলি? তুমি কেবল আমাকে নাচ দেখাবে। দেখাবে তো, বলো? সেদিন বিবাহবার্ষিকীর রাত ছিল। এক লহমায় মনে হয়েছিল হোটেলের ঘরের উজ্জ্বল আলোটা যেন হঠাৎ নিষ্প্রভ হয়ে গেল। রাতটা নষ্ট করতে চাইনি, নেচেছিলাম খুব কষ্ট করে। বহুদিনের অনভ্যাসে পায়ে কষ্ট হচ্ছিল, সঙ্গে আমার ঘুঙুরও ছিল না। তবু ফেরার 2 দিন আগে থেকে গ্যাংটকে বৃষ্টি হচ্ছিল। পাহাড়ি রাস্তায় পিছল হলে রিস্ক থাকেই। পাকদণ্ডি বেয়ে গাড়িগুলো যখন যায়, একপাশে পাহাড় আর একপাশে অতল খাদ, বারংবার বাঁক থাকে। এরকম একটা বাঁক ঘুরতেই হঠাৎ উল্টো দিক থেকে আসা আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগছিল। ড্রাইভার বাঁচাতে গিয়ে ব্রেক চাপায়, সরু পিছল রাস্তায় গাড়িটা স্কিড করে খাদে পড়তে পড়তে বেঁচে যাই আমরা। কিন্তু তাতেও যে কলিশনটা হয়, তাতে একদিনের গাড়ির দরজায় লক খুলে আমি ছিটকে যাই এবং বেশ কিছুটা গড়িয়ে নেমে একটা ঝোপে আটকে যাই। আমার আঘাতটা গুরুতর ছিল। শুভ্রর মাথা ফেটেছিল, ড্রাইভারেরও আঘাত লেগেছিল, তবে কম। ওই অবস্থাতেও আমাদের ড্রাইভারই গাড়ি চালিয়ে আমাদের ওখানকার লোকাল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে জানা যায় আমার 2টো পাই জখম হয়েছে এবং একটা পায়ের হাড় বেকায়দায় ভেঙেছে। ওখানকার হসপিটালে পায়ে প্লাস্টার করে কিভাবে যে আমরা কলকাতায় ফিরি তা আমরাই জানি আর ভগবান জানেন। শুভ্রর মাথাতেও বেশ কতগুলো স্টিচ পড়ে। কিছুদিন পর পায়ের প্লাস্টার কাটার পর দেখা যায় আমার পায়ে কোনো সার নেই, পা ফেললেও হাঁটতে পারছি না আমি। আমার নতুন সঙ্গী হয় হুইল চেয়ার। কলকাতার বড় বড় ডাক্তাররাও কোনো আশা দিতে পারলেন না। ফিজিওথেরাপি আর নার্ভের চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো করা সত্ত্বেও আমি কবে হাঁটতে পারবো বা আদৌ আগের মতো সহজ স্বাভাবিকভাবে হাঁটতে পারবো কিনা তার গ্যারান্টি ডাক্তাররা দিতে পারছিলেন না। পাগলের মতো এ ডাক্তার ও ডাক্তার করে আমরা তখন বিধ্বস্ত। চারিদিকে কোনো আশার আলো নেই। সেদিনগুলো কিভাবে কেটেছে এখন ভাবলেও ভয় করে। সহজ স্বাভাবিক মানুষকে যখন এক ঝটকায় হুইল চেয়ার আশ্রয় করে বাঁচতে হয়, তখন তার শরীর ছাড়াও মনের উপর বর্ণনাতীত চাপ পড়ে। ফিজিওথেরাপি, জোরালো নার্ভের ওষুধ, এগুলোর সাথে সাথে মেন্টাল কাউন্সেলিংও চলতে থাকে আমার। সারাদিনের লোক রাখা হয় আমার জন্য। আমার সব কিছুই হঠাৎ হয়ে ওঠে পরের উপর নির্ভরশীল। তার সঙ্গে জলের মতো পয়সা খরচ তো আছেই। প্রথম প্রথম বাড়ির সবাই আমাকে যথেষ্ট সহানুভূতির সাথেই দেখতে থাকে। আমার শাশুড়ি আমার উপর একটু এক্সট্রা প্লিজড ছিল, কারণ অ্যাক্সিডেন্টের মেজর জখমটা আমার পায়ের উপর দিয়ে গেছে, তার ছেলের জখম মাইনর। আমি যখন বিছানায় শুয়ে কাতরাচ্ছি তখন শাশুড়ি ফোনে আত্মীয় স্বজনদের বলছেন আমার সিঁদুরের জোরেই ওনার ছেলে বেঁচে গেছে। আমি খুবই পয়া, কিন্তু যা হয় আস্তে আস্তে সব কিছুই একসময় প্রশমিত হয়ে আসে। মানুষ ভুলে যায়, ভয়ঙ্কর স্মৃতি বড় তাড়াতাড়ি ভুলে যেতে চাই আসলে। কিন্তু আমার পা দুটো একই রকম বিকল হয়ে রয়ে যায়, অসাড় রয়ে যায়, তাতে আর সার ফেরে না। আমার হাজবেন্ড অফিস জয়েন করেন, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর আমি হঠাৎই বাড়ির খুব একটা অপ্রয়োজনীয় সামগ্রী হয়ে যাই। বাড়ির বউ যদি বিকলাঙ্গ হয়ে পড়ে থাকে, কতদিনই বা শ্বশুর বাড়ি থেকে আহা উহু শুনতে আশা করে সে?
যে সদস্য টাকাও আনে না, আবার শ্রমও দেয় না, খুব খাবারটা নিয়মিত খায়, আবার শুধু খাবারই নয়, দামি দামি ওষুধও তার জন্য নিয়মিত সাপ্লাই দিয়ে যেতে হয়, তার প্রতি মানুষের আর কদিনই বা সহানুভূতি থাকে? এত চিকিৎসার পরও ডাক্তার জানালেন অদূর ভবিষ্যতেও আমার পা সারবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখনই শুরু হলো আসল সমস্যা। কারি কারি টাকার শ্রাদ্ধ হচ্ছে, অথচ আমার পা সারবার কোনো লক্ষণই নেই। অর্থাৎ আজীবন এত এত টাকাই আমার পিছনে তাদের ঢালতে হতে পারে। এই আশঙ্কায় আমার শ্বশুরবাড়ির সবাই, এমনকি আমার বরেরও মুখ হারি হয়ে উঠল। এইভাবে তৃণবৎ বেঁচে থাকা আমার স্বেচ্ছায় নয়, আজীবন অন্যের বোঝা হয়ে থাকার যে কি যন্ত্রণা, তা ভুক্তভোগী মাত্রই জানেন, আর যারা জানেন না তাদের কখনো জানতেও না হয়। এই কামনাই করি। আমার শরীরে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল না, উল্টে মন একেবারে বিকল হয়ে পড়ল। এর চাইতে যদি আমার মারণ রোগ হতো, বা আরও সৌভাগ্যবশত ওইখানেই ওই দিনই আমার মৃত্যু হতো, তাহলে অন্তত এভাবে সকলের বিরক্তির পাত্র হয়ে আমাকে তিলে তিলে দিন গুজরান করতে হতো না। এই রোগে মৃত্যু নেই, যন্ত্রণা আছে, তিলে তিলে পাপ ক্ষয় আছে। বেঁচে ফিরে আসাও যে অবস্থা গতিকে এমন বিড়ম্বনার সৃষ্টি করবে তা কে জানতো। কিন্তু আমার পা বাদে বাকি শরীরের সার্বিক অবস্থা এতই ভালো যে হঠাৎ করে যে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাব তারও কোনো সম্ভাবনা নেই। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ভিতর থেকে শেষ হয়ে যেতে লাগলাম। শুভ্র আমার দিকে আর ফিরেও তাকাতো না। যন্ত্রবৎ টাকা দিয়ে যেত কিছু, ফিরে জিজ্ঞেস করতো না আমি কেমন আছি। আমার ঘরে নার্স ছাড়া পারতপক্ষে কেউ আসতো না। নৈরাশ্যের চরম অন্ধকারে আমি ডুবে যাচ্ছিলাম। আত্মহত্যা করার মতো ক্ষমতাও আমার আর ছিল না। হুইল চেয়ারে করে ঘর থেকে বেরোতাম বটে, কিন্তু ওইটুকুই। হুইল চেয়ার ছেড়ে ওঠার মতো ক্ষমতা আমার ছিল না। আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরে আসা অনেকদিন বন্ধ করে দিয়েছিলেন। আমি আগে হুইল চেয়ারে করে রান্নাঘরে যেতাম, ওইভাবেই দু একটা কাজ করার চেষ্টা করতাম। অসুবিধা হতো, কিন্তু চেষ্টা করতাম। কিন্তু আমার শাশুড়ি কেন জানি আমাকে দেখলে বিরক্ত হয়ে উঠতেন। ওনার চোখে মুখে নৈরাশ্যের গাঢ় ছায়া সহ্য করতে পারতাম না। সবার চোখে আমি খরচের খাতায়, কিন্তু পয়সা খরচ হয়ে যাচ্ছে অবিরত। অলক্ষীর এক শেষ আর কি। এর চেয়ে ঘরে ছবি হয়ে ঝুললেও বছরে দুবার মালা পেতাম। জীবন যে এমন দুর্বিষহ হতে পারে তা কি আগে কখনো জানতাম? শুভ্র ওষুধ কিনে ঘরে দিতে আসলেও আমার সাথে কথা বলতো না, এমনকি আই কন্ট্যাক্টও করতো না। একদিন শুভ্র ঘরে আসতে বলেছিলাম, বাড়ির সব বই পড়া হয়ে গেছে, দুই একটা বই কিনে দিলে পড়তে পারতাম, সময় যে কাটতে চায় না। শুভ্র কিছু না বলেই চলে গেছিল, কিন্তু ওর চোখে মুখে যে বিরক্তি আমি দেখেছিলাম তাতেই আমি একেবারে চুপ করে গেছিলাম। আর কখনো কিছু বলিনি। কেউই আমার মুখোমুখি হতে চাইতো না, চাইতো আমি ঘরেই থাকি, না বেরোই। অথচ কত মানুষই তো হুইল চেয়ারে বসেও জীবনে ফেরার চেষ্টা করছে অবিরত। এমনকি ওইভাবে বাইরেও যাচ্ছে, বাড়ির লোকেরা কত সহযোগিতাও তো করছে তাদের সাথে। শুধু আমি সবার থেকে বিচ্ছিন্ন, যেন কোনো গর্হিত অপরাধে অপরাধী। এইভাবেই একদিন বুঝতে পারলাম শুভ্রর এখন আরেকটি বান্ধবী হয়েছে। শুভ্রকে জিজ্ঞেস করাতে উত্তর পেলাম, তোমার দায়িত্ব তো এড়াচ্ছি না, কিছুই দিতে পারো না আমাকে, তারপরেও এত এক্সপেকটেশন আসে কোত্থেকে? আমার বিষয় আর মাথা ঘামিও না, যেমন আছো থাকো। এরপরে আমি বাপের বাড়িতে ফিরে আসি। আগে স্বামীর বোঝা হয়েছিলাম, এখন বাবার বোঝা হয়ে রইলাম। তবে এখানে তবু একটু স্বাধীনতা পেলাম। হুইল চেয়ারে করে হলেও সারা বাড়িতে ঘুরতে পারতাম। বসে বসে দু চারটে টুকটাক কাজ করতে চেষ্টা করতাম। আমার হাতে দু চারটে জিনিস ভাঙলো, দু চারটে অকাজও হলো, তবু বাবা মা তো অন্তত অপমানটুকুর হাত থেকে রেহাই পেলাম। বসে বসে দু চারটে সেলাই করলাম, দুই একটা টেবিল ক্লথ, রুমাল, মায়ের হাতে হাতে দু একটা কাজ। তবু একটু ছন্দে ফেরা গেল, কিন্তু পা দুটো সারলো না। এ সময় একটা কথা কেবলই মনে হতো, আলমারি খুলে ঘুঙুর জোড়া বার করে আগের মতোই পরম মমতায় হাত বোলাতাম। আমার বাপের বাড়ির দেয়ালে দেয়ালে আমার নাচের ছবি। বুক নিংড়ে দীর্ঘশ্বাস বেরোতো। যখন নাচ করার ক্ষমতা ছিল তখন ঘুঙুরগুলো ইচ্ছে করে তুলে রেখেছিলাম, অথচ আজ ভগবান আমার নাচ করার ক্ষমতাই কেড়ে নিলেন। একদিন আমার পুরনো স্কুলের নাচের এক দিদিমণি আমাদের বাড়িতে আমাকে দেখতে এলেন। আমার অবস্থা দেখে বললেন, ওকে আপনারা নাচের স্কুলে নিয়ে যান না কেন? হুইল চেয়ারে বসেই যাবে না হয়, তবু নাচ দেখতে তো পারবে। ছাত্রছাত্রীদের দু চারটে টিপসও না হয় দেবে। এত ভালো নাচ তো আহেলি। ওর কথা শুনে একদিন আমার দেখাশোনা করতো যে মেয়েটি, তাকে বললাম আমাকে নিয়ে যেতে।
আমার বাপের বাড়ি থেকে খুব দূরে নয় স্কুলটি। এতদিন পর পুরনো তিক্ততা ভুলে সবাই এগিয়ে এলো আমার দিকে। তার উপর আমার তখন ওরকম অসহায় অবস্থা। এমনকি স্কুলের সেই ম্যাডামও খবর পেয়ে এসে আমার হাত ধরে বলে গেলেন, মাঝে মাঝে এসো আহেলি, পারলে রোজই এসো। এখানে এলে যদি তোমার মন ভালো হয় অবশ্যই এসো। আমার পুরনো ছাত্রীও যারা ছিল তারা সবাই আমাকে প্রণাম করলো, কথা বলল। কিন্তু নাচ যখন শুরু হলো মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। সবাই নাচছে, আমি তালও দিতে পারছি, আমার এখনো সব মনে আছে, অথচ আমি নাচতে পারছি না। বুকের মধ্যে উথাল পাতাল করছিল, ঘুঙুরের আওয়াজে কান মাথা ঝা ঝা করতে লাগলো। মনে হচ্ছিল সবাইকে চিৎকার করে থামিয়ে দিই, পৃথিবীর কোথাও কেউ আর না নাচুক, নৃত্য শিল্পটা ধ্বংস হয়ে যাক, কেউ যেন কখনো আর না বলে, আহেলি তুমি ভালো নাচতে পারতে। আমি আর যেতে চাইছিলাম না ওখানে। আমার কাউন্সিলর সব শুনে বললেন, ওখানে আপনাকে যেতেই হবে, যত কষ্টই হোক। ওই নাচই আপনার মুক্তি। মিরাকেল যদি হয় তাহলে ওখান থেকেই হবে। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি রোজ বিকেলে নাচের স্কুলে যাবেন, কোনো মতে মিস করবেন না, সে আপনার যত কষ্টই হোক। সেই মতো রোজই যেতাম হুইল চেয়ারে করে। ওষুধ, ফিজিওথেরাপি সবই চলছিল, শুধু নাচটা শুরু হলেই আমার বুকে ব্যথা করতো। আমি নাচতে চাইতাম, ভীষণ আকুলভাবে চাইতাম, কিন্তু পা দুটো আমার সাথ দিত না। এইভাবেই একদিন বসে বসে নাচলাম, শুধু হাত আর চোখের মুদ্রা দিয়ে। এরপর একদিন সবাইকে অবাক করে দিয়ে ডাক্তার বললেন, আমার পা ভালোর দিকে, একটু একটু সারও পাই এখন। হুইল চেয়ারে থেকে যদিও উঠতে পারি না এখনো, তবে চেষ্টা করি রোজ, ব্যর্থ হই বারবার। আমার স্কুলের সহকর্মী, আমার ছাত্রছাত্রীরা আমাকে আমার জীবনের সেই অন্ধকার সময়ে যেভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছিল তা অনস্বীকার্য। ওদের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। আমার সব থেকে কাছের যারা ছিল তারা যা পারেনি ওরা তা পেরেছে। জীবন কখন কোন উপলব্ধির মুখে যে দাঁড় করিয়ে দেয়, কোন বাঁকে যে মোড় নেয়, তা বোধহয় স্বয়ং বিধাতা পুরুষও জানেন না। এভাবে দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রম আর মনের জোরে এখন আমি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারি, পায়ে ঘুঙুরও বাঁধি, ঘুঙুর পরে আস্তে আস্তে হাঁটি। এখনও সেভাবে নাচতে পারি না বটে, তবে 2-1টা স্টেপ যে একেবারে ফেলতে পারি না তা নয়। তবে যে নিরাশার গাঢ় অন্ধকার আমাকে ঘিরে ধরেছিল চারিদিক দিয়ে, সেখান থেকে আমি আজ অনেকটাই মুক্ত। রোজ নাচের স্কুলে যাই, ওদের নাচ দেখি, ওরা আমায় উৎসাহ দেয়। ওদের উৎসাহে আমি আজ যতটুকু পারছি। ওরা বলে, আহিলি ম্যাডাম আবার আমাদের নাচ শেখাবে, নাচের প্রোগ্রাম করবে আগের মতো। শুভ্রর সাথে আমার পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেছে। কিছু কিছু বিচ্ছেদ জীবনের পক্ষে হানিকর হয় না, আমার শুভ্রর সঙ্গে বিচ্ছেদটাও তেমনি। আমার জন্য শুভ্রর অনেক খরচ হয়েছে, আমি অকৃতজ্ঞ নই। শুভ্রর থেকে কোনো রকম অ্যালিমনি আমি নিইনি। মিউচুয়াল ডিভোর্স দিয়ে একটা খোড়া স্ত্রীর ভার থেকে আমি ওকে মুক্তি দিয়েছি। শুনেছি ওই বান্ধবীটির সাথে শুভ্রর বিয়েও হয়েছে। আমি ওদের মঙ্গল কামনাই করি। আমার জীবনের বেশ কিছু বছর নষ্ট হয়ে গেল, এই যা দুঃখ তা হোক। আমি ভাগ্যকে দোষ দিই না, সেদিন অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হতে পারত, ওখানেই সব চাওয়া পাওয়া শেষ হতে পারত। কিন্তু আমার অনেক জন্মের পুণ্য বলে জীবন আমাকে আরেকটি দ্বিতীয় সুযোগ দিয়েছে। এখন আর বেঁচে থাকাটা আমার কাছে বিড়ম্বনা মনে হয় না, বেঁচে থাকার সুযোগটা আমার কাছে আশীর্বাদ মনে হয়। তাই যে ঘুঙুর জোড়াকে আমি একদিন অভিমান ভরে আলমারিতে তুলে রেখেছিলাম, সেই ঘুঙুর জোড়াকে আমি এই জীবনে আরেকবার পায়ে বাঁধবার সুযোগ পাচ্ছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।